শুরুতে 1982 সালের সময় দেখা যায় যখন কর্ণাটকের খানাপুরে যাতায়াত করা ট্রেনের মধ্যে আমরা আব্দুল করিম তেলগি নামের এক ফল বিক্রেতাকে দেখতে পাই, যার ফল বিক্রি করার স্টাইল সবার পছন্দ হতো। একদিন যখন আব্দুল করিম ফল বিক্রি করছিল, তখন ট্রেনের মধ্যে শৌকত নামের একজন লোক বসা ছিল, যার থেকে আব্দুলের স্টাইল ভালো লাগে। শৌকত ভাই আব্দুলকে তার অ্যাড্রেস দেয় আর মুম্বাই আসতে বলে। সেই সময় আব্দুল খানাপুর গ্রামের একটি বস্তিতে থাকতো। জায়গা ছোট হলেও তার মনে ছিল অনেক স্বপ্ন, তাই সে তার মা থেকে অনুমতি নিয়ে পৌঁছে যায় মুম্বাইয়ে। মুম্বাইয়ে পা রাখতেই তার ভেতর এক ধরনের এনার্জি চলে আসে। এরপর আব্দুল শৌকত ভাইয়ের কাছে আসে। সেই সময় শৌকত ভাইয়ের রুম ব্যবসা এবং লকার সম্পূর্ণ ফাঁকা ছিল, তাই শৌকত ভাইয়ের ব্যবসা বাড়ানোর জন্য আব্দুল তার মাথা খাটায় আর সেই ভিজিটিং কার্ডকে প্রতিটি ট্যাক্সি ড্রাইভার আর বিড়িখোরদের বিতরণ করে আসে। সাথে তাদের কমিশনের লোভ দেখায়, যার ফলে ব্যবসার 4 গুণ বেড়ে যায়। সাথে আব্দুলের সম্মান ও বেতন দুটোই বেড়ে যায়। সেই দিনগুলোতে আব্দুলের ভাগ্য খুব ভালো চলছিল। শৌকত ভাইয়ের মেয়ে নাফিসার সাথে আব্দুলের প্রেম শুরু হয়, যার পরে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। এখন আব্দুলের স্বপ্ন আরো বড় হয়ে গিয়েছে আর সে ইন্ডিয়া থেকে সৌদি আরবে কাজ করতে চলে যায়। এর 7 বছর পর আব্দুল তার পরিবারকে অনেক মিস করে, এজন্য সে সবকিছু নিয়ে আবার ইন্ডিয়ায় চলে আসে। এখন ইন্ডিয়ায় এসে সে কবুতর উড়ানোর ব্যবসা শুরু করে। কবুতর উড়ানো মানে বুঝতে পারছো, মানে নকল পাসপোর্ট, নকল কাগজপত্র বানিয়ে মানুষদের বিদেশ পাঠানো। কিন্তু এই ধান্দাও বেশি দিন চলতে পারে না। আব্দুলকে পুলিশ ধরে নিয়ে যায়। তার কেসটি পৌঁছায় ইন্সপেক্টর মধুকর ডম্বের কাছে। সে আব্দুলের ভালো সেবা করে, তারপর জেলে বন্দি করে দেয়। সেখানে তার পরিচয় হয় কৌশল জাভেরির সাথে। তার তো প্রতিদিন এখানে জেলে আসা যাওয়া হয়। সে বলে, ডান্স বার হোক বা পুলিশ স্টেশন, যে একবার এখানে এসে যায় সে বারবার আসতেই থাকে। এরপর শৌকত ভাই পুলিশ স্টেশনে এসে তার জামিন করিয়ে দেয়। ঘরে এসে আব্দুল শৌকতকে বলে, আমি তো মানুষদের ভালোই করছি, যে বেচারাগুলো নিজেদের ভবিষ্যৎ করার জন্য সেখানে যেতে চাই এবং যাদের কাছে বেশি টাকা নেই, আমি তো তাদের ভাগ্য পরীক্ষা করার সুযোগ দিচ্ছিলাম। শৌকত ভাই বলে, সামনে থেকে সে যেন এমন কাজ না করে, কারণ সে আদালতের চক্কর কাটতে চায় না। এখন আব্দুল সামনে থেকে কোনো কাজ করতে চাইলে পুলিশ রেকর্ড থেকে তার নাম সরাতে হবে, তাই সে যায় অ্যাডভোকেট গণেশ কামলের কাছে। এর ব্যাপারে আব্দুলকে কৌশল ঝাভেরি বলেছিল। যাই হোক, অ্যাডভোকেট গণেশ বলে, ইন্সপেক্টর মধুকর ডম্বেকে ঘুষ খাওয়াতে হবে। এরপর আব্দুল তার মাথা খাটায় এবং গণেশকে বলে, আপনি সেই ইন্সপেক্টরকে নিজের পকেট থেকে ঘুষ দিন আর বুঝে নিন এটা আপনি আমার জন্য ইনভেস্ট করছেন। এর বদলে আমি আপনার কাছে অনেক ক্লায়েন্ট পাঠাবো। গণেশ কামলে আব্দুলের কথায় রাজি হয়। এর পরের দিন আব্দুল শৌকত ভাইয়ের রিসেপশনে বসেছিল। তখন তার কাছে দেখা করতে কৌশল ঝাভেরি আসে। সে বলে, যদি নিজের টাকা কামাতে চাও তাহলে চলো আমার সাথে, প্ল্যান বলছি। এরপর কৌশল আব্দুলকে নিজের আস্তানায় নিয়ে যায়। এখানে কৌশল নিজের সব ধান্দা আব্দুলকে বোঝাতে থাকে। সে আব্দুলকে শেয়ার বাজারের ফিজিক্যাল ডেট সার্টিফিকেট দেখায় আর বলে, একটা সার্টিফিকেট সর্বোচ্চ 5 বার ট্রান্সফার হয়, যার পরে শেয়ার হোল্ডার থেকে নতুন সার্টিফিকেট বানাতে হয় আর পুরোনো সার্টিফিকেটগুলোকে অকার্যকর হিসেবে একটি জায়গায় স্টোর করে রাখা হয়। আর এখান থেকে কৌশল একটা কায়দায় সেই স্টোর রুমগুলো থেকে পুরোনো সার্টিফিকেটগুলোকে নিজের কাছে নিয়ে আসে। সার্টিফিকেটগুলোতে যে রেভিনিউ স্ট্যাম্প লেগে আছে সেগুলো প্রতিটির মূল্য 1 থেকে 5 বা 10 টাকা। তাই কৌশল কেমিক্যালের সাহায্যে সেখান থেকে রেভিনিউ স্ট্যাম্পগুলোকে তুলে ফেলে। এরপর আরও কিছু কেমিক্যালের সাহায্যে স্ট্যাম্পগুলো থেকে কালি সরিয়ে দেয়, যার পরে স্ট্যাম্পগুলো নতুনের মতো হয়ে যায়। কৌশল এই রেভিনিউ স্ট্যাম্পগুলোকে মুম্বাই স্টক এক্সচেঞ্জে কম টাকায় বিক্রি করে দেয়। এরপর আব্দুল আর কৌশল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করতে মুম্বাই স্টক এক্সচেঞ্জে যায়। তখন সে সময় তাদের স্ট্যাম্পের অনেক কম টাকা ধরা হয়, তাই এরা তার কাছে বিক্রি না করে বের হবার সময় বুঝতে পারে যে তারা কলকাতার গ্যাং থেকে অনেক কম টাকায় স্ট্যাম্প কিনছে। এরপর যখন কৌশল তার থেকে জিজ্ঞেস করে, আমাদের ধান্দায় ব্যাঘাত কেন ঘটাচ্ছ, তখন কলকাতা গ্যাংয়ের বাবু বলে, এখানে লাঠিজার মহিষ তার হয়। এরপর কৌশল আব্দুলকে কলকাতা গ্যাংদের ব্যাপারে বোঝায় যে প্রথমে এই নতুন স্ট্যাম্প ওল্ড কাস্টম হাউসে আসে। তারা সেখানের কিছু কর্মচারীর সাহায্যে অর্ধেক দাম দিয়ে তাদের থেকে কিনে নেয় এবং নিজের কিছু লাভ রেখে এখানে এসে বিক্রি করে দেয়। তাদের গাম ওয়াশের খরচ হয় না আর না তো কোনো পরিশ্রম হয়। যাই হোক, এর পরের দিন তারা ওল্ড কাস্টম হাউসে পৌঁছায় এবং কলকাতা গ্যাংদের পিছু করে। আর তারা দেখে কলকাতা গ্যাংয়ের লোকেরা টিফিন করে কর্মচারীদের জন্য বিরিয়ানি আনতো, কিন্তু যে টিফিন করে তারা বিরিয়ানি আনতো সেই টিফিনের মধ্যে কর্মচারীদের জন্য টাকা থাকতো, যার বদলে কর্মচারীরা আবার টিফিন ফেরত দেওয়ার সময় অনেক নতুন স্ট্যাম্প তারা দিয়ে দেয়। কিন্তু আব্দুল বুঝতে পারে এখানে একজন কর্মচারী এমন আছে যে বিরিয়ানি পেত না। হয়তো সে কলকাতার গ্যাংদের কিছু বিক্রি করতে চায় না বা কলকাতা গ্যাং তার সাথে ডিল পর্যন্ত করেনি। তাই সেদিন রাতে আব্দুল আর কৌশল সেই কর্মচারীকে একটা গলির মধ্যে ধরে ফেলে আর তাকে বলে, যদি তুমিও বিরিয়ানি খেতে চাও তাহলে কাল অফিসের সামনের পার্কে চলে এসো। কথা অনুযায়ী পরের দিন সেই কর্মচারী তাদের সাথে দেখা করে। কিন্তু এখানে ঘটে আরেক কাণ্ড, কারণ সেই কর্মচারীর রেভিনিউ স্ট্যাম্পের বদলে অনেক বাতিল স্ট্যাম্প পেপার নিয়ে এসেছে। আব্দুলরা জানতো না তারা স্ট্যাম্প পেপার দিয়ে কি করবে। তারা স্ট্যাম্প পেপারগুলোকে আবার ফেরত দিয়ে দেয়। কিন্তু সেই সময় সেখানে কলকাতার গ্যাং চলে আসে, যারা তাদের দুজনকে অনেক মারধর করে এবং সেই স্ট্যাম্প পেপারগুলো নিয়ে চলে যায়।
আর এসব করতে আব্দুল তাদের দেখে ফেলে। রাতে ঘরে শওকত ভাই আব্দুলের কাছে ওই স্ট্যাম্প পেপারগুলোর মতো দেখতে একটা স্ট্যাম্পের স্বাক্ষর নেয়। আসলে এখানে শওকত ভাইয়ের ওসিয়ত ছিল, যেখানে সে সবকিছু আব্দুলের মেয়ের নামে করে দিয়েছে। এর পরের দিন আব্দুল হসপিটালে সেই কর্মচারী যার নাম ভিট্টেল ভাউ তার সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে ওই পেপারগুলোতে এমন কি ছিল যে সেটা তারা চুরি করে নিয়ে গিয়েছে। ভিট্টেল ভাউ বলে, তুমি যে স্ট্যাম্পের পেছনে পড়ে আছো এগুলোতে কিছুই না, স্ট্যাম্প পেপার হচ্ছে রাজা। কাল আমি যে স্ট্যাম্প পেপারগুলো এনেছিলাম সেগুলোর মূল্য প্রায় 15,000 টাকা ছিল। এমন পেপারগুলো মাঝে মধ্যে আসে। এখন আব্দুল তার থেকে স্ট্যাম্প পেপারের সব তথ্য নেই। এবার আব্দুল কৌশলের কাছে যায় আর তাকে বোঝায় ভারত সরকার পুরো দেশে 33,000 কোটি টাকার স্ট্যাম্প পেপার বিক্রি করে, আর সেখান থেকে 80% শুধু মুম্বাই থেকে আসে। যদি কেউ সম্পত্তি কিনতে বা বেচতে চাই, কারো ওসিয়ত লেখা, কোম্পানির ডিল, সেল ডিল, পার্টনারশিপ ডিল, এগ্রিমেন্ট, এমনকি কোর্ট ম্যারেজ ইত্যাদি সবকিছু স্ট্যাম্প পেপারের উপর লেখা হয়। শুধু এটা বুঝে নাও, এটা খাজনার চাবি। যদি আমরা 33,000 কোটি থেকে 70 বা 80 কোটি টাকা চুরিও করে নিই, তাহলে কে জানতে পারবে? যদি জীবনে এগোতে চাও তাহলে সাহস তো করতেই হবে, কারণ আমি টাকা কামাতে নয় বরং বানাতে চাই। এরই সাথে শেষ হয়ে যায় ফার্স্ট এপিসোড। এখন সময় ছিল 1991, যখন রাজীব গান্ধীর হত্যা ঘটনার পর পিবি নরসিমহা রাও দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। এখন বিদেশি কোম্পানির জন্য ভারতের দরজা খুলে দেওয়া হয়। সব কোম্পানিরা ভারতে টাকার পাহাড় দেখতে পাচ্ছিল, তাই সবাই এখানে নিজেদের ঘাঁটি গাড়তে ব্যস্ত হয়ে পড়ে। এরপর বাবরি মসজিদ ভাঙার ঘটনা ঘটে, যার ফলে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতেও এদের দুজনের প্ল্যানিং চলছিল যে 33,000 কোটি টাকার হালুয়া থেকে 1 চামচ হালুয়া কিভাবে বের করা যায়। স্ট্যাম্প পেপারের সফর শুরু হয় মহারাষ্ট্রের নাসিক থেকে। পুরো দেশে বিক্রি হওয়া সব স্ট্যাম্প পেপার এখানেই ছাপা হয়। আলাদা আলাদা মূল্যের স্ট্যাম্প পেপারের ওজনও আলাদা আলাদা হয়। লাখ টাকার স্ট্যাম্প পেপারগুলোকে পুরো সিকিউরিটির সাথে ট্রাকে ওঠানো হয় এবং সেগুলোকে পুরো দেশে সাপ্লাই করতে ট্রেনের ইউজ করা হয়। নাসিক থেকে ট্রেন মুম্বাইয়ে পাঠানো হয়, আর মুম্বাইয়ের খবর অনুযায়ী অনেক স্ট্যাম্প পেপার ওল্ড কাস্টম হাউসে আসে। এরপর লাখো কোটি টাকার স্ট্যাম্প পেপারগুলোকে পুরো দেশে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। কিন্তু আব্দুলের প্ল্যান অনুযায়ী ট্রেন মুম্বাইতে পৌঁছার আগেই তাদের চুরি করতে হবে। কিন্তু অসুবিধা ছিল রেলওয়ে সিকিউরিটির নাকের ডগা দিয়ে তারা এটা কিভাবে করবে। এরপর তারা রেলওয়ে স্টেশনে গিয়ে পরিস্থিতি চেক করতে থাকে, যেখানে তারা দেখে পেপারকে ডাবল চেক করার পর পুরো মালকে গণনা করে নোট করা হয়। এরপর সেগুলোকে বক্সে ঢুকিয়ে সরকারি সিল মেরে দেওয়া হয় এবং মাল গাড়িতে উঠানো হয়। এখন আব্দুলের প্রথম টার্গেট ছিল স্টেশন মাস্টার সাহেব রাও। আব্দুল জানতো প্রতিটি মানুষের কোনো না কোনো মূল্য আছে, তাই সে সাহেব রাওকে কিনতে পৌঁছায়। কিন্তু কৌশল কাউকে 1 টাকাও দিতে রাজি নয়। তখন আব্দুল তাকে বোঝায় এই কাজ আমরা একা করতে পারবো না, আমাদের পুরো একটা টিম বানাতে হবে। কৌশল রাজি হয়, আর তারা নকল স্ট্যাম্প পেপার ছাপার জন্য যায় সিনেমার সরঞ্জাম বিক্রি করার দোকানে, অর্থাৎ যেখানে সিনেমার জন্য নকল টাকা, নকল সোনা ইত্যাদি বানায়। সেখান থেকে তারা স্ট্যাম্প পেপার ছাপার জন্য একটা প্লেট বানিয়ে নেয়। এখন তাদের দরকার একটা প্রিন্টিং প্রেস। তারা একজন মুরব্বীকে তাদের দলে নিয়ে নেয়। আব্দুল তাকে বলে, দিনের বেলায় তোমার যত বিয়ের কার্ড ছাপাতে হয় ছাপাও, তবে রাতে আমরা আমাদের কাজ করব, আর এর বদলে আমরা আপনাকে টাকা দিব, তাও মোটা অঙ্কে। এবং এরপর শুরু হয়ে যায় নকল স্ট্যাম্প পেপার ছাপানোর কাজ। তাদের প্ল্যান ছিল আসলে স্ট্যাম্প পেপারকে চুরি করে সেখানে নকল পেপারগুলো রেখে দেওয়া, যেন কাজও হয়ে যায় আর কেউ জানতেও না পারে। এরা চাইলে নকল পেপারগুলো সোজা মার্কেটে বিক্রি করতে পারত, তবে এতে তারা ধরা খেত। কৌশল এত বড় স্ক্যাম করতে ভয় পাচ্ছিল, কিন্তু আব্দুল তাকে বোঝায় স্ট্যাম্প পেপারগুলো ভারতের আনাচে কানাচে পৌঁছে যাবে, আর ধরে নাও কেউ জানতে পারলো স্ট্যাম্প পেপার ঠিক না, তাহলে সে কিভাবে এত ঘোরাঘুরি করে আমাদের খুঁজে বের করবে। সরকারের কাছে তো টাইম নেই, তারা এটাকে মিসপ্রিন্টিং ভেবে ফেলে দিবে। যাই হোক, এরপর একদিন রাতে আব্দুল আর কৌশল তাদের চুরি করা শুরু করে। তারা স্টেশন মাস্টার সাহেব রাওয়ের সাহায্যে ডুপ্লিকেট চাবি দিয়ে সিন্দুক খোলে, যেখান থেকে তারা আসলে স্ট্যাম্প পেপার সরিয়ে নকলগুলো রেখে দেয়। এরপর সরকারি মোহর লাগিয়ে দেয়। নিজেদের কাজ শেষ করার পর তারা সাহেব রাওকে সিলমোহরটি ফিরিয়ে দেয়। এখন পরবর্তী প্ল্যান হচ্ছিল এই পেপারগুলোকে কিভাবে বিক্রি করা যায়। তারা কামলের কাছে যায় আর জানতে পারে তারা কম টাকায় স্ট্যাম্প পেপার বিক্রি করলেও মানুষরা এগুলো বেশি কিনবে না। সাধারণত একটা লোক একবারে 2 থেকে 3টা স্ট্যাম্প পেপারের বেশি কিনে না, আরেকজন উকিল থেকে সপ্তাহে 10 থেকে 15টা স্ট্যাম্প পেপার লাগে। তাই তারা যদি সারাদিন ঘুরে ঘুরে স্ট্যাম্প পেপার বিক্রি করে, তাহলে হয়তো তারা মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবে, এর বেশি পারবে না। আর সেটাই হয়, স্ট্যাম্প পেপার বিক্রি করে তাদের ইনকাম তো হচ্ছিল, তবে তাদের মাল বেশি বেশি বিক্রি হচ্ছিল না। তাদের কাছে অনেক বান্ডিলে স্ট্যাম্প পেপার পড়ে আছে, কিন্তু তারা শুধু একটু একটু করে বিক্রি করতে পারছিল। এত কষ্ট করার পরও তাদের শুধু মাসে 30 থেকে 35,000 টাকা আয় হতো। কৌশল স্যাটিসফাইড ছিল, কিন্তু আব্দুল খুশি ছিল না। এখন প্রথমবার তারা বেশি ইনকাম করার খুশিতে কৌশল আব্দুলকে একটা ডান্স বারে নিয়ে যায়। কৌশল মেয়েদের উপর টাকা ওড়ায়, কিন্তু তাদের উপর ওড়ানো এক একটা নোট আব্দুলের গায়ে লাগছিল। সেখানে আব্দুল থেকে একটা মেয়ে পছন্দ হয়।
তবে আব্দুল নিজের অবস্থা জানতো, সে এসব চক্করে এখন পড়তে চায় না, তাই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর একদিন আব্দুলের ভাই সেলিমও তার সাথে কাজ করার জন্য মুম্বাই চলে আসে, কিন্তু আব্দুল তাকে মায়ের খেয়াল রাখার জন্য আবার ফেরত পাঠিয়ে দেয়। এরপর আব্দুল স্ট্যাম্প পেপার বিক্রি করার জন্য সরকারি আইনজীবীর কাছে যায়, যার চাহিদা ছিল মাসে 70 থেকে 80 পেপার, তাও 500 টাকারটা। কিন্তু সে তাদের থেকে স্ট্যাম্প কিনে যাদের লাইসেন্স আছে। এরপর আব্দুল গণেশের সাহায্যে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করে। গণেশ বলে সে অ্যাপ্লাই তো করে দিতে পারবে, কিন্তু সামনে গিয়ে সে আটকে যেতে পারে। আব্দুল টেনশনে ছিল। কৌশল বোঝায়, আমাদের প্রতিদিন অনেক ভালো চলছে, প্রতিদিন 10 থেকে 12টা স্ট্যাম্প পেপার বিক্রি হয়ে যায়। তবে আব্দুল চাই সে প্রতিদিন হাজারো স্ট্যাম্প পেপার বিক্রি করবে। আব্দুল নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে চায় যেখান থেকে সে ডান্স বারে টাকা উড়াতে পারবে। এর পরের দিন তাদের পাড়ায় পুলিশের অভিযান চলে। পুলিশেরা তাদের কাছেও আসে, কিন্তু পুলিশদের সন্দেহ পর্যন্ত হয় না যে এখানে কোন লেভেলের অবৈধ কাজ চলছে, যার পরে তারা পাশের একটি ঘর থেকে নকল মাদক বিক্রিকারীকে ধরে নিয়ে যায়। এখন আব্দুলদের এমন একটা জায়গার দরকার ছিল যেখানে পুলিশেরা কখনো পৌঁছাতে না পারে। আব্দুল বুদ্ধি খাটায় আর বলে পুলিশদের সাথে লুকোচুরি না খেলে তাদের সাথে বন্ধুত্বই করে ফেলা যাক। এরপর আব্দুল 20,000 টাকা পুলিশ ফান্ডে দিয়ে দেয়, আর সেটা পুলিশের হাতেই মাদ্রাসায় ডোনেট করিয়ে দেয়। এতে দিনের খেদমতো হলো, আর পুলিশ সদস্যের ছবিটাও পেপারে চলে আসলো। এখন এমন করতে করতে পুলিশের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কৌশল ঝাবের খুশি ছিল না। যখন আব্দুল পুলিশের সাথে বসেছিল তখন কৌশল রাগে ফুঁসছিল। আব্দুল ইন্সপেক্টর ডম্বেকে বলে, আমি ভেন্ডার লাইসেন্স বানাতে চাই, আপনি কি আমার সাহায্য করতে পারবেন? ডম্বে বলে, তোমার কাজ তো সবাই করতে পারবে, টাকা ফেলো আর যা চাই তা করিয়ে নাও। কৌশল লাইসেন্সের জন্য 1 টাকাও খরচ করতে চাচ্ছে না। এরপর আব্দুল তুকারাম নামের এক MLA এর NGOর কাছে যায়। সেখানে তার সাথে পরিচয় হয় জুবেন এবং সুলাইমান নামের 2টি ছেলের সাথে। আব্দুল বলে, আমি তুকারাম সাহেবের জন্মদিন পালন করতে চাই, আর সেদিন আমি তাকে 50,000 টাকা ডোনেট করব। আর এভাবে আব্দুলের সাথে তুকারামের ভালো সম্পর্ক হয়ে যায়। তবে কৌশল আর আব্দুলের মধ্যে দূরত্ব বাড়ছিল। গাড়িতে আব্দুল তুকারামকে 50,000 টাকা দেয় আর বলে, আমার থেকে ভেন্ডার লাইসেন্স চাই। এরপর তুকারাম আব্দুলকে লাইসেন্স অফিসারের কাছে নিয়ে যায়। ভেন্ডার লাইসেন্সের সব অ্যাপ্লিকেশন তার কাছেই আসে। অফিসার বলে, আব্দুলের অ্যাপ্লিকেশনের আগে 1500 অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে আছে, সেখান থেকে 800 আপনার পার্টির মানুষের। যার পর তুকারাম আব্দুলকে বলে, ভাই 100 হলে আমি দেখে নিতাম, তবে এত অ্যাপ্লিকেশনের মধ্যে আমার জন্য মুশকিল হয়ে যাবে। আব্দুল সেখান থেকে উঠে চলে যায় এবং নিরাশ হয়ে নিজের আস্থানায় পৌঁছায়, যেখানে কৌশল নেশা অবস্থায় ছিল। সে বলে, কখনো তুমি মাদ্রাসায়, কখনো তুকারাম, কখনো পুলিশের কাছে অনেক টাকা উড়াচ্ছ, টাকাগুলো কি একা তোমার যে তুমি এগুলো উড়াবে? আব্দুল বলে যে এই আইডিয়াটা তার ছিল, যদি লাইসেন্স পেয়ে যায় তাহলে শুধু তার না বরং কৌশলেরও লাইফ সেট হয়ে যাবে। কৌশল বলে, সবাই মিলে তোমাকে বোকা বানাচ্ছে। এখন কথার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কৌশল বলে, আমি ছাড়া তোর কোনো যোগ্যতা নাই। আব্দুল বলে, তুই যোগ্যতা দিয়ে জ্ঞান কিনতে পারবি না, কিন্তু আমি জ্ঞান দিয়ে যোগ্যতা বানাবো। আব্দুলের সমস্যা বেড়েই চলছিল। কৌশলও তাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর আব্দুল তুকারামের কাছে আসে আর তাকে বলে, সামনে ইলেকশন আসছে, টিকিট নেওয়ার জন্য আপনার কাছে টাকা নেই, আর সবকিছু স্বাধীনভাবে করতে গেলে অনেক টাকা খরচ হবে, তাই আপনি আমাকে লাইসেন্স নিয়ে দিন। ইলেকশন পর্যন্ত যত কমাবো অর্ধেক আপনার হবে। এরপর তুকারাম আব্দুলকে ইউনাইটেড শক্তি পার্টির হেড অফিসে নিয়ে যায়, যেখানে তুকারাম আব্দুলকে গারিমা তালপেট ম্যাডামের সাথে দেখা করায়। সেখানে আব্দুল ম্যাডামকে নির্বাচনের খরচ বাবদ একটা মোটা অঙ্কের ডোনেশন দেওয়ার বদলে তার থেকে লাইসেন্স নেওয়ার আবদার করে, আর এতে গারিমা ম্যাডাম রাজি হয়ে যায়। এরপর আব্দুল আবার লাইসেন্স অফিসারের কাছে আসে, আর এবার আব্দুলের কাছে গারিমা তালপেট ম্যাডামের সুপারিশ ছিল। এটা দেখে অফিসারের মুখ কালো হয়ে যায়, কারণ সে কিছু খেতে পারল না, কিন্তু সুপারিশ শক্তিশালী ছিল, তাই কাজটা তো করতেই হবে। যে মানুষ অন্যকে ক্ষমা করে দেয় সে মানুষ মহান হয়ে যায়। তাই আব্দুলও মহান হওয়ার জন্য কৌশলের কাছে যায় আর তাকে বলে, আমি লাইসেন্স পেয়ে গেছি, তুমি চাইলে এখন আমার সাথে কাজ করতে পারো। কিন্তু কৌশল নিজের কাজে খুশি ছিল, তাই সে আব্দুলকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এখন যেহেতু আব্দুলের লাইসেন্স হয়ে গিয়েছে, তাই সে প্রথমবার কাজ করতে থাকে 24 ঘন্টায়। তার কাজ চালু ছিল, তাই স্ট্যাম্প পেপারের ঘাটতি দেখা দিয়েছিল, আর এই জন্যই আব্দুল খানাপুর থেকে তার ভাই সেলিমকেও ডেকে আনে। সাথে তুকারামের NGO থেকে জুবেন আর সেলিমকেও সে নিজের কাজে লাগিয়ে দেয়। এখন তারা মাসে একবারের বদলে প্রতিদিন ট্রেন থেকে অরিজিনাল স্ট্যাম্প পেপার চুরি করতে থাকে। গণেশ কামলেও আব্দুলের সাথে পুরোপুরিভাবে ঢুকে পড়ে। আব্দুল এখন বড় বড় বিল্ডারদের মাল পৌঁছাতে থাকে। আব্দুল জানতো জঙ্গলে সবচেয়ে বিপজ্জনক 2জন শিকারী রয়েছে, সিংহ এবং পোকামাকড়। সিংহ যেটা খায় তার অবশিষ্ট খাবার পোকামাকড়গুলো খায়, তাই সে এখন সিস্টেমের পোকামাকড়গুলোকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, কারণ যতক্ষণ পোকাগুলো খাবার পেতে থাকবে তারা ততক্ষণ সিংহের অনুগত থাকবে। এদিকে শৌকত ভাই নিজের ঘর আব্দুলের মেয়ের নামে করে দেয়। আব্দুল একটা ঘর নিয়ে নেয় আর সেটা শৌকত ভাইয়ের মেয়ের নামে করে দেয়। এছাড়াও আব্দুল একটা নতুন গাড়ি কিনে ফেলে। কিছুদিন পর সরকার পরিবর্তন হয়, তাই ক্ষমতায় আসে নতুন পার্টির নতুন নেতা, যার নাম মোরে। বিজয়ের উদযাপন হচ্ছে। আব্দুল উদযাপনের মধ্যেই মোরের সাথে দেখা করে আর তাকে কিছু টাকা দিয়ে নিজের পরিচয় করিয়ে নেয়।
কারণ সে জানতো সিস্টেমের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। তাই সে মুরোকে বলে, যত টাকা আমি গারিমা ম্যাডামকে দিতাম এখন থেকে সেগুলো আপনার কাছে পৌঁছাবে। এরপর দেখা যায় একজন ধনী ব্যক্তি মারা যাওয়ার পর তার 2 ছেলে কারখানার মালিকানার জন্য আইনি লড়াই লড়ছে। এরপর সেখান থেকে একটি ছেলে ইনামদারের কাছে যায়। ইনামদার তাদের কারখানার অর্ধেক সম্পত্তি চেয়ে বসে। রাজি হওয়ার পর তার একটা বড় আইনজীবীকে ডাকে। সে আইনজীবী বলে, আমাদের আদালতে প্রমাণ করতে হবে যে 5 বছর আগেই এনার পিতা সেই ফ্যাক্টরিকে এর নামে করে দিয়েছে। এই কাজটার জন্য তাদের প্রয়োজন 1989 সালের আগের স্ট্যাম্প পেপার। তখন মোরে থেকে মনে পড়ে এত বড় রিস্ক শুধু একজন নিতে পারে, সে হচ্ছে আব্দুল করিম তেলগি। যার পরে আব্দুলও তাদের কথায় রাজি হয়ে স্ট্যাম্প পেপার তৈরি করে ফেলে, যার দাম ছিল লাখ টাকা। লাইসেন্স অফিসার আব্দুলকে বলে সেই জন্য এত বড় রিস্ক না নেয়, কিন্তু আব্দুল বলে আমাদের সাথে মোস্ট পাওয়ারফুল ব্যক্তি ইনামদার আছে। অফিসার বলে তাহলে গারিমা ম্যাডামের কি হবে? নেতাদের সাথে এত দ্রুত সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। আব্দুল বলে গারিমা ম্যাডাম আর ক্ষমতায় নেই, কিন্তু দেখা যায় বিধানসভায় গারিমা ম্যাডাম প্রশ্ন দাঁড় করায় যে সরকারি কাগজপত্রের মধ্যে যে বিক্রেতার মোহর লেগে আছে সে তো আগের বছরই লাইসেন্স পেয়েছে, তাহলে 5 বছর পুরনো কাগজপত্রে তার মোহর কিভাবে এলো? সেই পুরো ব্যাপারটা তদন্ত করার দাবি রাখে, যার পরে প্রমাণ হয়ে যায় এই কাগজগুলো নকল, যার ফলে তার ভাই কেস জিতে যায়। এখন গারিমা ম্যাডাম লাইসেন্স অফিসার উপর রেগেছিল। সে বলে না তো ইনামদারের কিছু হবে আর না তো তুকারামের, এখন সব দোষ তোমার উপর আসবে, তাই ভালো হবে তুমি সবকিছু আব্দুলের উপর চাপিয়ে দাও। এখন সিস্টেমের সব পোকামাকড় সিংহকে বোঝায় যে এখন তোমাকেই সব দোষ নিতে হবে, এটাই তো পলিটিক্স, চিন্তা করো না, তোমাদের মতো লোকরা আইন থেকে কোনো না কোনো সময় বেঁচে বের হয়ে যায়। এরপর আদালত আব্দুলের ভেন্ডারের লাইসেন্স ক্যান্সেল করে দেয় আর তাকে বিচার বিভাগীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু আব্দুল তার যে পোকামাকড়দের খাওয়াতো তারা এখনও তার খাবারের টেস্ট ভুলেনি, তাই তাকে ধরে নিয়ে যাওয়া সব পুলিশরা এক এক করে গায়েব হয়ে যায়। এরপর গণেশ বলে ভাই এদিকে না, আমাদের তো সরতে হবে। এখন আইনের হাত আব্দুলকে ধরার জন্য ছোট হয়ে পড়েছে, কিন্তু গারিমা ম্যাডাম সংসদ ভবনে আবার তোলপাড় সৃষ্টি করে, যার ফলে সেই পুলিশ সদস্যদের উপর বকাঝকা শুরু হয়। তাদের অর্ডার দেওয়া হয় তারা যেন এখনই আব্দুল করিমকে ধরে নিয়ে আসে। এরপর রাতে পুলিশ আব্দুলকে ধরতে তার ঘরে পৌঁছায়। উপর থেকে অর্ডার এসেছে তাই মানতে তো হবে। তারা জোর করে আব্দুলকে গাড়িতে ওঠায় আর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখন সবাই তো জানে কোন সিংহগুলো তাদের খাওয়াতে পারে, তাই আব্দুল জেলে কিছুটা ভিআইপি ট্রিটমেন্ট পায়। এরপর জেলে আব্দুলের সাথে দেখা হয় জেকের সাথে। সে মেশিন মেকানিক ছিল। সে আব্দুলকে একটা পয়সা দেয় আর বলে যখনই আপনি এই পয়সা দেখবেন তখন আপনি আমাকে মনে করবেন, আপনি যখন ছাড়া পাবেন তখন আমার সাথে দেখা করতে আসেন, আমরা একসাথে কাজ করব। এরপর 1996 সালে আব্দুলের জামিন হয়। শওকত ভাই আব্দুলের সাথে দেখা করে আর বলে আজকের পর থেকে আমার মেয়ের সাথে দেখা করার কোনো দরকার নেই, পারলে তাকে কল দিয়ে 3 তালাক দিয়ে দিও। এরপর সে তাকে কিছু টাকা দিয়ে চলে যায় যেন আব্দুল তার গ্রামে যেতে পারে। কিন্তু আব্দুল ভিক্ষা চায় না, সে গ্রামেও যায় না, বরং তার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করতে আসে। সে বলে সময় খারাপ গেলে মানুষ খারাপ হয় না। এরপর সে তার সাথীদের কিছু টাকা দেয় আর বলে যখন ধান্দা শুরু করব তখন আবার ডেকে নিব। আব্দুলের সাথীদের তাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না। আব্দুল তার ভাই সেলিমকেও খানাপুরে পাঠিয়ে দেয়। এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। এর পরের দিন যখন সে তার ওয়াইফের সাথে সবজি নিতে যায় তখন তার পেজারে একটা মেসেজ আসে, কল মি, এবং একটা নাম্বার। আব্দুল যখন সেই নাম্বারে কল দেয় তখন ফোন উঠায় জেকে, যার সাথে আব্দুলের জেলে দেখা হয়েছিল। জেকে বলে টাকা বানাতে চাইলে নাসিক এসে যাও। আব্দুল আসার পর সে তাকে তার নিজের আস্তানে নিয়ে যায় এবং বলে নাসিকে যখন কোনো মেশিন খারাপ হয় তখন তারা আমাকেই ডাকে। একদিন যখন আমি নাসিক প্রেসে মেশিন ঠিক করতে যাই তখন সেখানে আমার সাথে ভোপাট আর ছাত্রের সাথে পরিচয় হয়। তাদের কাছে ভয়ঙ্কর একটা আইডিয়া আছে। এরপর জেকে আব্দুলের সাথে ভোপাট আর ছাত্রের পরিচয় করিয়ে দেয়। ছাত্রের প্রিন্টিং কোয়ালিটি চেক করতো। সে বলে নাসিক প্রেসে অনেক কড়া সিকিউরিটি আছে, বিনা পারমিশনে কেউ ভিতরে যেতে পারে না, যেভাবে আসলে স্ট্যাম্প তৈরি হয় সেটাকে কেউ কপি করতে পারে না, আর এই প্রেসে প্রতিদিন লাখ লাখ স্ট্যাম্প পেপার ছাপা হয়। ব্যাস সেখান থেকে আমাদের কিছুটা চুরি করতে হবে। বোঝাচ্ছে কিভাবে? যখন পেপার ছাপা হয় তখন প্রথমে সেটার কোয়ালিটি চেক করা হয়, যার পরে পেপার 2 ভাগে ভাগ হয় এবং নোট করা হয় কত পেপার অ্যাকসেপ্ট হয়েছে আর কত পেপার রিজেক্ট হয়েছে। এখন আমাদের করতে হবে যে রিজেক্ট পেপারের মধ্যে অ্যাকসেপ্টেড পেপার দিয়ে দেওয়া। এভাবে আমরা প্রতিদিন 600 থেকে 700 পেপার চুরি করে ফেলবো। আব্দুল জিজ্ঞেস করে প্রতিদিন কত পেপার রিজেক্ট হয়? তারা বলে 50 থেকে 60 পেপার। আব্দুল বলে এটা বাজে আইডিয়া, তোমরা প্রতিদিন 600 থেকে 700 পেপার চুরি করলে একদিন একদিন তোমরা ধরা খাবে। তবে এই প্ল্যানটি তখনই সফল হবে যখন প্রেসের সবচেয়ে সিনিয়র অফিসার আমাদের সাথে থাকবে। এর পরের দিন জেকে আব্দুলকে পুরনো প্রেস মেশিনের অকশন হাউসে নিয়ে যায়। জেকে বলে এটাই সিনিয়র অফিসার মধুসূদন মিশ্রা, যাও কথা বলে নাও। কিন্তু আব্দুলের নজর তো স্ট্যাম্প পেপার ছাপানোর পুরনো মেশিনের উপর ছিল। আব্দুল বলে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এখন সে এই মেশিনটাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করছে যেন নিজেই অরিজিনাল স্ট্যাম্প পেপার ছাপাতে পারে।
সেদিন রাতে আব্দুল একটা উপহার নিয়ে মধুসূদন মিশ্রের কাছে যায়, কিন্তু মধুসূদন ছিল কড়া আইন পালনকারী। সে আগে পার্সেলকে নাড়িয়ে চাড়িয়ে দেখে, এরপরে সেটা আব্দুলকে দিয়েই খোলায়। ভেতরে একটা দামি ঘড়ি ছিল। মধুসূদন ঘড়িটি ভালোভাবে দেখার সময় আব্দুল সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর মধুসূদন খেয়াল করে আব্দুল তার নাম্বার ঘড়িটির বক্সে দিয়ে রেখেছে। রাতে ভোপাটার ছাত্রে আব্দুলকে বলে স্ট্যাম্প পেপার ছাপানো মেশিনকে 3-4 বছর পর রিটায়ার করে দেওয়া হয়, যার পরে অফিসারের সামনে সেটার সব পার্টকে আলাদা আলাদা করা হয়। এরপর মধুসূদনের সাহায্যে সেটা নিলামে বিভিন্ন লোকদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তবে সেটার সবচেয়ে জরুরি পার্ট অর্থাৎ প্লেট সেটা বিক্রি করা হয় না, বরং সেটা ডিস্ট্রয় করে দেওয়া হয়। আব্দুলের লোকেরা তাকে তার প্ল্যানের ব্যাপারে ভুলে যেতে বলে, তবে আব্দুল থেকে কনফিডেন্স ছিল, সে কাউকে টেনশন করতে মানা করে। এর পরের দিন আব্দুলের কাছে মধুসূদনের কল আসে, যে তাকে দেখা করার জন্য ডাকে। এরপরে সে যখন মধুসূদনের অফিসে পৌঁছায়, তখন মধুসূদন বলে, তুমি একটা ঘড়ি দিয়ে আমার সততা কিনতে চাও? এই বলে সে তার কলার ধরে সবার সামনে অপমান করে ধাক্কা দিয়ে বের করে দেয়। রাতে আব্দুলের সাথীরা তাকে বোঝায়, তুমি জেল যেতে যেতে বেঁচেছো। আব্দুল বলে, এখানে কেউ না কেউ কিছু চাই, কেউ চাই টাকা আর কেউ চাই মর্যাদা আর সম্মান। প্রত্যেক মানুষের কোনো না কোনো মূল্য থাকে। আব্দুল তাদের বলে, টাকা আয় করতে হলে মধুসূদনকে সম্মান দিতে হবে। এরপর আব্দুল তুকারামের কাছে পৌঁছায়। তুকারাম বলে, মধুসূদন মিশ্রের প্রমোশন করাতে হলে 20 থেকে 25 লাগবে। আব্দুল বলে, টাকা আমি জোগাড় করছি, আপনি 4 দিন পর এয়ারপোর্টে চলে আসেন। এরপর আব্দুল তার ঘরের বাইরে বসে তার স্ত্রী ঘর থেকে বের হওয়ার অপেক্ষা করে। আর যখনই তার ওয়াইফ ঘর থেকে বের হয়, তখন আব্দুল ঘরে গিয়ে তার লুকানো একটা ব্যাগ বের করে, যেখানে সে এমার্জেন্সির জন্য কিছু টাকা লুকিয়ে রেখেছে। এরপর সে তার ঘরের দলিল নিয়ে সেগুলোকে বন্ধক রাখে। এখন তার কাছে প্রায় 25 লাখ টাকা হয়ে গিয়েছে। এরপর সে তুকারামের সাথে দিল্লিতে ক্যাবিনেট মন্ত্রীর সাথে দেখা করে। তারা মন্ত্রীর সাথে মধুসূদন মিশ্রের প্রমোশনের কথা বলে। মিনিস্টার তাদের ধমক দিয়ে বের করে দেয়, কিন্তু মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট পি গুপ্তা তাদের নিজের রুমে নিয়ে যায় আর বলে, এই কাজটা আমার উপর ছেড়ে দাও। এরপর আব্দুল কোনো গ্যারান্টি ছাড়া 25 লাখ টাকার রিস্ক নিয়ে নেয়। সে সব টাকা মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট পি গুপ্তাকে দিয়ে চলে আসে। এটার জন্য জেকে তাকে বকা দেয়, কিন্তু আব্দুল বলে, টাকা কামাতে হলে রিস্ক তো নিতেই হবে। তখনই আব্দুলের কাছে পি গুপ্তার কল আসে আর সে খুশির খবর দেয় যে প্রমোশন লেটার এসে গিয়েছে। এরপর আব্দুল আবারও মধুসূদনের ঘরে যায় আর তাকে অভিনন্দন জানায়, কিন্তু মধুসূদন তারা না জিনিসকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর যখনই মধুসূদন তার অফিসে পৌঁছায়, তখন সবাই তালের সাথে তাকে ওয়েলকাম জানায়। তখন মধুসূদন বুঝতে পারে সে জেনারেল ম্যানেজার হয়ে গিয়েছে। মধুসূদন আবারও আব্দুলকে বকা দিতে চলে আসে আর বলে, আমি 10 বছর সততার সাথে কাজ করেছি, কিন্তু তবু আমার প্রমোশন হয়নি, আর একটা বদমাশ এক ঝটকায় আমার সততা কিনে ফেলেছে। আব্দুল বলে, আপনি যে প্রমোশন পেয়েছেন সেটা আপনার প্রাপ্য ছিল। যে সিস্টেম 10 বছর ধরে আপনার সততার কোনো মূল্য দেয়নি, আপনি কি সেই সিস্টেমের সাথে থাকতে চান, না যে একজন আপনার মূল্য বুঝেছে তার সাথে দিতে চান? সিদ্ধান্ত আপনার। এরপর মধুসূদন তার ঘরে গিয়ে ডাস্টবিন থেকে সেই গিফট উঠায়। সেখানে তার জেনারেল ম্যানেজারের নেম প্লেট ছিল, যেটা এখন মধুসূদন তার ঘরের বাইরে লাগিয়ে দিয়েছে। এখন মধুসূদন আব্দুলদের সাথে যোগ দিয়েছে, যার কারণে সে একটা ভালো মেশিনকে পুরনো মেশিন বলে রিটায়ার করে দেয়। এখন প্রথমের মতো এই মেশিনেরও সকল পার্ট আলাদা করে বিভিন্ন লোকদের বিক্রি করা হবে, আর এই পার্টগুলো তারাই পাবে যারা সর্বোচ্চ দাম দিবে। তাই সেলিম, সুলাইমান, জুবেন এবং জেকে এই 5 জনের নামে আব্দুল আলাদা আলাদা কোম্পানির রেজিস্টার করায়, যেন মধুসূদন নিলামের দিন ঘুরে ফিরে এই 5 জনকেই সব পার্ট দিয়ে দিতে পারে। আর এটাই হয়। নিলামের দিন আব্দুলদের সব লোকেরা মেশিনের পার্ট পেয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী মেশিনের প্লেটগুলো অডিটরের সামনে ডিস্ট্রয় করতে হয়। তাই মধুসূদন বুদ্ধি করে আসল প্লেটের জায়গায় নকল প্লেট ডিস্ট্রয় করে দেয়, আর আসল প্লেটকে সে নিজের ঘরে নিয়ে যায়। এদিকে মেশিনের সব আলাদা আলাদা পার্টগুলোকে মুম্বাইয়ের আব্দুলদের প্রেসে নিয়ে যাওয়া হয়। এরপর তারা ভোপাট আর ছাতারের সাহায্যে মেশিনকে অ্যাসেম্বল করে নেয়, কিন্তু তারা দেখে এখানে আসল জিনিসটাই পাঠানো হয়নি। আব্দুল মধুসূদনকে এ ব্যাপারে বলে। মধুসূদন বলে, আর সেই দামটা হচ্ছে 21 লাখ টাকা। আব্দুল বলে, 21 লাখ টাকা তো এখন নেই, কিন্তু আপাতত আপনি এই নেকলেসটি রাখুন, যখনই টাকা আসবে প্রথমে আপনাকেই দিব। এরপর তারা স্ট্যাম্প পেপারে ইউজ হওয়া কালির জোগাড় করে, যার পর তারা কটন বেস পেপার নিতে যায়। এই কাগজটি শুধু 2টি জায়গায় ব্যবহার হয়, 1 স্ট্যাম্প পেপারে, 2 কলেজের ডিগ্রিতে। যখন তারা এই কাগজ ব্যবহার প্রথমে স্ট্যাম্প পেপার তৈরি করে সেটার কোয়ালিটি চেক করে, তখন ভোপাট বলে, অভিনন্দন, স্ট্যাম্প পেপার জন্ম হয়েছে। এখন ফাইনালি আব্দুল এমন এক কাজ করে ফেলেছে যেটা কেউ আশাও করেনি। এরপর সে লাইসেন্স অফিসারের কাছে যায়। জেল থেকে বের হয়ে প্রথমবার সে লাইসেন্স অফিসারের কাছে এসেছে। আব্দুল তাকে বলে যে সে তার সব সাথীদের জন্য লাইসেন্স চাই, তবে অফিসার তার সাথে কথা বলতেই ভয় পাচ্ছিল। কিন্তু আব্দুল তাকে দেখায় যে গরিমা ম্যাডাম আবার আব্দুলের সাথে মিলে গেছে, অর্থাৎ কাজ করো তো খোলামেলাভাবে করো। এরপর আব্দুল তার নতুন অফিস খুলে, সব আত্মীয় স্বজন আসে, শওকত ভাইও আসে। শওকত ভাই তার মেয়েকে বলে, একটা স্ট্যাম্প পেপার বিক্রি করে 5-10 টাকার লাভ হয়, এটাতে অফিস খোলার কি দরকার ছিল? কিন্তু সে তো জানে না আব্দুল স্ট্যাম্প পেপার বিক্রি করে কত মাল জমা করেছে। সুলাইমান একটা নতুন বাইক কিনে ফেলে। তখন আব্দুল তাকে ধমক দেয় যে আমাদের উপর যেন মানুষদের সন্দেহ না হয়, আমরা টাকার অভিভাবক, মালিক নই।
আব্দুল বলে, শুধু মুম্বাইতে কাজ করলে হবে না, এখন আমাদের পুরো ইন্ডিয়ায় পেপার বিক্রি করতে হবে। ধীরে ধীরে আব্দুলের ব্যবসা অনেক সামনে এগিয়ে গিয়েছে। এখন সেই শত শত লোকদের চাকরি দিয়েছে, তারা স্ট্যাম্প পেপার বিক্রি করতে থাকে। আব্দুল তার ভাই সেলিমকেও কর্ণাটকে অফিস খুলে দেয়। এখন তারা টাকা কামাচ্ছে না, বরং বানাচ্ছে। আব্দুল খুব খুশি ছিল, সাথে তার সব পোকামাকড়গুলোও। সে আবার সিস্টেমকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর এখন সিস্টেমের রিমোট ছিল আব্দুলের হাতে। কিন্তু সে জানে না কর্ণাটকেও অনেক পোকামাকড় আছে যারা এখনো ক্ষুধার্ত। এরপর আব্দুল ব্যাঙ্গালোরে যায়, যেখানে সে ফাহিম শেখের সাথে দেখা করে, যে কিনা একজন দুর্নীতিবাজ মন্ত্রী ছিল। ফাহিম তার সব ব্যবসায় আব্দুলকে 10% ইনভেস্ট করতে বলে। আব্দুল রাজি হয়ে যায়, যার পরে আব্দুল সেলিমকে বলে, সিস্টেমের সাথে লড়াই করতে হলে নিজেদের কাছেও জনগণের ভিড় হতে হবে। যার কাছে এই জনগণের ভিড় থাকবে তাকে কেউ ছুতে পারবে না। এরপর আব্দুল সেলিমকে বলে, খানাপুরের সবাইকে আজমের শরীফ নিয়ে যাও। এখন তারা খানাপুরের উন্নয়নের দিকে নজর দিচ্ছে। তারা খানাপুরে একটা বড় বাড়িও নিয়ে নেয়। এখন শওকত ভাইও এই দুনিয়া থেকে চলে যায়। সময় 1998। তারা তাদের অফিসে একটা মিটিং করে। আব্দুলকে বোঝানো হয় যে তাদের আরো বেশি বিক্রি করতে হলে কম্পিটিশন শেষ করতে হবে। আর তাদের কম্পিটিশন সোজা সরকারের সাথে ছিল। এখন তারা সরকারকে তো রাস্তা থেকে সরাতে পারবে না, তাই তারা মধুসূদনের কাছে যায় আর তাকে এই সরকারি প্রেসকে বন্ধ করতে বলে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রেস নাসিক প্রেস। মধুসূদন রেগে বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড এই প্রেস। আব্দুল বলে, পার্মানেন্ট না পারলেও মেরামত ইত্যাদির অজুহাতে কিছুদিনের জন্য তো বন্ধ করা যায়। একবার মার্কেটে স্ট্যাম্প পেপারের ঘাটতি আসলে আমাদের স্ট্যাম্প পেপার বিক্রি হবে। এখন আব্দুল সোজা সরকারের সাথে খেলা শুরু করেছে। কিছুদিন পর দেখা যায় নাসিক প্রেসে একটা মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনিয়ার ডাকা হয়। তবে মেশিনটি তো এমনি নষ্ট হয়নি, বরং মেশিনটাকে নষ্ট করা হয়েছে। বুঝতেই পারছো, আব্দুলদের প্ল্যান সফল হয়েছে। মেশিন তো বন্ধ হয়েছে, কিন্তু যে স্ট্যাম্প পেপারগুলো শহরে যাওয়ার জন্য প্রস্তুত সেগুলোকে কিভাবে আটকানো যায়। আব্দুল লাইসেন্স অফিসারকে একটা ফ্লফি দেয় আর আই লাভ ইউ বলে। এরপর অফিসে গিয়ে লাইসেন্স অফিসার যখন সে ফ্লফিটা কম্পিউটারে লাগায়, তখন সব কম্পিউটারে আই লাভ ইউ নামের ভাইরাস ছড়িয়ে পড়ে। পুরো লাইসেন্স অফিসে তোলপাড় সৃষ্টি হয়। এমন করার পেছনে আব্দুলের প্ল্যান এই ছিল যে কোন শহরে কত মাল পাঠাতে হবে এই সব রেকর্ড এই কম্পিউটারগুলোর মধ্যে ছিল। এখন যেখানে 30,000 পেপার যাওয়ার কথা ছিল সেখানে 3,000 পেপার যাবে, আর যেখানে 3,000 পেপার যাওয়ার কথা সেখানে 30,000 পেপার যাবে, যার ফলে সেখান থেকে মাল মিস হয়ে আবার ফেরত আসবে। আর রেকর্ড চেক করতে গেলে তো কম্পিউটারের ভাইরাস। তাই এইসব ঠিক করতে করতে সেই 30,000 স্ট্যাম্প পেপারের কাস্টমাররা, অর্থাৎ যারা 30,000 পেপারের বদলে 3,000 পেয়েছে, তারা আব্দুলের কাছ থেকে পেপার কিনে নিবে। এভাবে আব্দুল কিছুদিন অনেক টাকা আয় করবে। কর্ণাটকে সেলিম অনেক পেপার ছাপাচ্ছিল। আব্দুল তাকে কল করে আর বলে, কর্ণাটকের মানুষের সেবা করে যাও, যেন সামনে গিয়ে পরিস্থিতির সাথে লড়াই করতে না হয়। তখনই আব্দুলদের মেশিন বন্ধ হয়ে যায়। ওয়ার্কার বলে, যদি এই মেশিন দিয়ে আরো কাজ করানো হয় তাহলে পেপারের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, অর্থাৎ সময় এসে গিয়েছে একটা নতুন মেশিন আনার। আব্দুল মধুসূদনের কাছে প্রচুর টাকা পাঠায়, যার ফলে তাদের কাছে আরেকটি মেশিনের জোগাড় হয়ে যায় এবং আবার টাকার বৃষ্টি শুরু হয়। কিন্তু টাকা এমন এক জিনিস যেটার লোভ যে কারো মনে না আসলেও আসে। সোলাইমান লোভী হয়ে গিয়েছে, তাই সে এখন ব্যবসা থেকে টাকা হাতাতে শুরু করে। এটা তার প্রতিদিনের কাজ হয়ে গিয়েছে। ওদিকে ক্যাবিনেট সেক্রেটারিট মুম্বাইয়ে একটা মিটিং বসানো হয়। লাইসেন্স অফিসার আর মধুসূদন থেকে এই যে স্ট্যাম্প পেপারের মিসম্যাচ হয়েছে তার হিসাব চাওয়া হয়, যেটাতে তারা 10 দিনের সময় চায় যেন সবকিছু আগের মতো ঠিক করা যায়। ওদিকে খানাপুরে সবাইকে খুশি করার জন্য কখনো স্কুল তো কখনো টয়লেটের উদ্বোধন শুরু হয়। সবাই এখন আব্দুলের কাছে এখানে রাস্তা করে দেওয়ার অনুরোধ করে। আব্দুল তাদের আশ্বস্ত করে যে খুব শীঘ্রই রোড বানিয়ে দেওয়া হবে। আব্দুল ফাহিম শেখকে কল করে আর বলে, পুরো খানাপুর এখন বলতে গেলে আমাদের নিয়ন্ত্রণে, এখন টিকিটের ব্যবস্থা করো। আসলে আব্দুল তার ভাই সেলিমকে নির্বাচনে জয় করতে চাচ্ছে। ওদিকে সুলাইমান এখনো টাকা চুরি করে যাচ্ছে। তখনই রাস্তায় আব্দুল তাকে থামাই। সে বলে, আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, চলো আমাদের অফিসে যাই। হঠাৎ আব্দুলের এখানে এসে যাওয়াতে সুলাইমান থেকে ভালো লাগে না। এবার গোডাউনে গিয়ে আব্দুল তাকে জিজ্ঞেস করে, আমি তোর উপর বিশ্বাস করেছি, তোর নামের লাইসেন্স নিয়েছি, গোডাউনও দিয়েছি, মেশিনও লাগিয়ে দিয়েছি, অনেক টাকাও তোর কাছে ছিল, কিন্তু তবু তুই আমাকে ধোকা দিয়েছস। সুলাইমান উল্টো বলে, তাতে কি হয়েছে, সমুদ্র থেকে এক বাটি পানি নিলে কোনো সমস্যা হলো? তুমিও কোন ভালো কাজ করো, তুমিও তো চোর। এটা শুনে আব্দুল প্রচন্ড রেগে যায় আর সে সুলাইমানকে মেরে মেরে তার সব তেল বের করতে থাকে। জুবেন আব্দুলকে থামাই, কিন্তু আব্দুল জানতো যদি সে বেঁচে যায় তাহলে সে বাইরে গিয়ে সবকিছু বলে দিবে। তাই আব্দুল ব্যাট দিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে একদম মেরেই ফেলে। এখন সময় সাল 2000-এর অক্টোবর মাস। দেশে নতুন সরকার এসেছে। একদিন আব্দুল ভিড়ের মধ্যে নাচতে থাকা একটা ছেলেকে সুলাইমান মনে করে। তার ওয়াইফ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে টেনশন না করার পরামর্শ দেয়, কিন্তু এরই মাঝে আব্দুলের কাছে টেনশন ভরা ফোন আসে। আসলে নতুন মুখ্যমন্ত্রী ইয়াদাবের কিছু গুন্ডারা
তার গোডাউনের লোকদের পিটিয়ে গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। তখন আব্দুলের সাথে পুলিশগুলো বলে, যখনই কোনো নতুন দল আসে তখন এমনই হয়, অর্থাৎ এখন এদেরকে খাওয়ানোর সময় এসেছে। এরপর আব্দুল টাকা ভর্তি ব্যাগ নিয়ে ইয়াদাবের কাছে যায় আর তার সাথে বন্ধুত্ব করে ফেলে। এখন ইয়াদাব তাকে একটা খালি গোডাউন দেয়। জেকে আব্দুলকে বলে, এমন অনেক গোডাউন আমরা কিনতে পারতাম, কিন্তু আপনি ইয়াদাবের থেকে কেন নিয়েছেন? আব্দুল বলে, ইয়াদাব সরকারের জায়গায় আছে আর আমরা তার জায়গায় থাকলে মানুষদের চোখে আমরা তার লোক, তাই এখানে আমাদের কেউ ডিস্টার্ব করতে আসবে না। এখন আমাদের অনেক মাল ছাপাতে হবে, আমাদের এমনই অনেক জায়গা দরকার। এদিকে কর্ণাটকে ইলেকশন শুরু হবে। আব্দুল সেলিমকে জয়ী করতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, তাই সে মানুষদের অনেক ওয়াদা দেয়। কিছুদিন পর সময় 31 ডিসেম্বর সাল 2000। আব্দুল জেগেকে নিয়ে নতুন বছর উদযাপন করতে নাইট ক্লাবে যায়, যেখানে একটা মেয়ে আব্দুলের পছন্দ হয়। আব্দুল তার উপর টাকা ফেলতে থাকে, তবে এগুলো জেগে থেকে অদ্ভুত লাগে। তখনই সেখানে থাকা শহরের একজন ধনী ব্যক্তি সেই মেয়েটার উপর টাকা উড়ায়। এটা আব্দুল থেকে ভালো লাগে না, তাই সে আরো টাকা মেয়েটার উপর উড়াতে শুরু করে, যার পরে তাদের মধ্যে টাকা খরচ করার কম্পিটিশন শুরু হয়। কিন্তু একটি সময় আব্দুলের টাকা শেষ হয়ে যায়। এটা দেখে সেই ধনী লোকটা আব্দুলকে নিয়ে হাসাহাসি করে আর তাকে একটা গালি দিয়ে দেয়। জেকে আব্দুলকে জোর করে সেখান থেকে বের করে আনে। বাইরে গিয়ে আব্দুল নাইট ক্লাবের মালিককে কল করে। এরপর আব্দুল আবার ভেতরে আসে আর সে ধনী লোকটাকে আওয়াজ দেয়, থাম। যার পরে আব্দুল সেই মেয়েটার উপর এত টাকা উড়ায় যেটা দেখে সবার মাথা হ্যাং হয়ে যায়। সেই লোকটা হয়তো কল্পনাও করেনি সে কার সাথে কম্পিটিশন করছিল। জেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। আব্দুল সেই লোকটাকে বলে, অকাত। সকালে আব্দুল ঘুম থেকে উঠে, তখন তার ফোন বেজে ওঠে। ফোনটা ছিল মধুকর ডম্বের। সে বলে, আব্দুল তুই অনেক বোকা, যে বারের মধ্যে একটা মেয়ের উপর 90 লাখ উড়িয়ে দিয়েছে। আব্দুল বলে, কে ভুল খবর দিয়েছে হয়তো। দেখা যায় সেই মেয়েটা আব্দুলের রুমে ছিল। তখন তুকারামের কল আসে। সে বলে, আমার পুরো ইলেকশনে 90 লাখ খরচ হয়নি, আর তুই এক ঝটকায় একটা মেয়ের উপর 90 লাখ খরচ করেছস। তখন পুলিশ রাওয়াতের কল আসে। সে বলে, আগের হিসাব ফিনিশ, এখন নতুন ডিলে হিসাব হবে। তখন জেকের কল আসে। সে বলে, সকাল থেকে 50টি কল এসেছে, আমাদের সব পোকামাকড়গুলো খোদায় আমাদের কামরাতে বসে আছে। আসলেই মদের নেশায় বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে সে কি করছে, তার ফল কি হবে। আর আব্দুলের সাথেও ঠিক এটাই হয়েছে। বাকি 5টি এপিসোড নিয়ে দেখা হবে পার্ট 2 ভিডিওতে। তবে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।